শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকার লেক রাস্তা সবুজায়ন উদ্ধারে মেগা সংস্কারের উদ্যোগ নিয়েছে ২ সিটি কর্পোরেশন। খাল উদ্ধারে সময় যায় ১ বছর। বিতর্কিত ৪ আইনে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীর সন্তান পরিচয়ে আটক করা হয়েছে বিপুল শিশু কিশোরকে। কঠোর আইনে গ্রেফতার শিশুরা পাচ্ছে না জামিনও। নাইকোর সঙ্গে বিবাদ নিষ্পত্তি হওয়ায় আলোচিত সেই ট্যাংরাটিলায় আবারও হবে গ্যাসের অনুসন্ধান। পুড়ে যাওয়ার পর ধারণার চেয়ে কম গ্যাস পাওয়ার শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ঢাকাকে ক্লিন সিটি ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজধানীর ২ সিটি কর্পোরেশন এরই মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করা, পার্ক ও খেলার মাঠ সংস্কার এবং লেক ও চারপাশের নদীগুলো পুনরুদ্ধারের প্রাথমিক কাজ শুরু করেছে। তারা জানান, এই কাজ বাস্তবায়নের জন্য ২ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, বন বিভাগ ও রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজও শুরু করেছে, তবে পরিবর্তন দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে। ঢাকার লেক ও চারপাশের নদীগুলো ভয়াবহ দূষণের শিকার। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন শিল্প কারখানার বর্জ্য, পলিথিন ও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। একইভাবে হাতিরঝিল, ধানমন্ডি লেক সহ বিভিন্ন লেকও দূষণে নষ্ট হয়ে যাচ্ছে। পানির রং কালচে হয়ে গেছে। দুর্গন্ধে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এই দূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। এই সমস্যা সমাধানে রাজধানীর লেক পুনরুদ্ধার ও পানির মান বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের। কর্মকর্তারা মনে করেন, লেক পুনরুদ্ধার করে মাছের চাষ করা যেতে পারে। লেক সংস্কার করা হলে আশপাশের মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। এটি নগরবাসীদের বিনোদন ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। ঢাকার চারপাশের 4টি নদী পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে বুড়িগঙ্গাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে রাখা হয়েছে। ঢাকার ২ সিটি কর্পোরেশন ইতোমধ্যে নানা উদ্যোগ শুরু করেছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে হিসাবে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ। গত ৪ঠা মে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লিনিং ডে উদযাপিত হবে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে ১ বছর সময় চান ঢাকা দক্ষিণের প্রশাসক। তিনি বলেন, ১-২ মাসে খালগুলো একটা পর্যায়ে আনা কঠিন। আমি যদি থাকি তাহলে ১ বছরে খালগুলো একটা পর্যায়ে আনব ইনশাআল্লাহ। বর্তমানে শিশু কারাগারে এমন ৫৭ জন শিশু কিশোর আটক আছে, যাদের অতি বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইনসহ ৪টি বিশেষ আইনে আটক করে রাখা হয়েছে। এই আইনের জটিলতার কারণে তারা জামিনও পাচ্ছে না। এদের চিহ্নিত করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে। এদের কেউ ছিলেন ছাত্রলীগের একেবারে সাধারণ পর্যায়ের কর্মী, কারো বাবা ছিলেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। মূলত আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মিছিলে যাওয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার মতো নানা অভিযোগে তারা আটক হয়েছে। মামলার ক্ষেত্রে কয়েকটি আইনের ব্যবহার দেখা যায়: সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন। শিশু উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন তথ্য ঘেঁটে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ৫ দিন পর্যন্ত এই ৪টি আইনে গ্রেফতারের সংখ্যা ৫৭ জন। বিভিন্ন সূত্র জানাচ্ছে, যাদের একটা বড় অংশই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ রাজনীতি সংশ্লিষ্ট। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এসব মিছিল থেকে কিংবা মিছিলে সন্দেহভাজন অংশগ্রহণকারী হিসেবে অনেকেই আটক হয়েছেন। আটকদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ৫ই মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, সন্ত্রাস বিরোধী সহ ৪টি আইনের অধীনে গ্রেফতারের পর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়েছে ১২৮ জনকে।
এইসব কিশোরদের মধ্যে কেউ কেউ জামিন পেয়েছেন, আবার কেউ কেউ জামিন না পেয়ে আটক আছেন। বাংলাদেশে সাম্প্রতিককালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নানা রকম ঝটিকা মিছিলের খবর প্রকাশিত হয়েছে। এসব মিছিলকে ঘিরে আটকের ঘটনাও আছে। দেখা যাচ্ছে এসব আটকের সময় বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার কিংবা সন্ত্রাস দমন আইনের এমন সব ধারায় মামলা দেয়া হচ্ছে যেগুলো জামিন অযোগ্য। তবে শিশু কিশোরদের জামিনের সুযোগ থাকলেও অনেক সময়ই সেটা হচ্ছে না। মানবাধিকার আইনজীবীদের অনেকেই যার সমালোচনা করছেন। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত গুপ্তকে। দিন দুয়েক আগে তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ভারতের নির্বাচন কমিশন। এবার সেই সুব্রতকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হলো। ভারতের রাজনীতি সংশ্লিষ্টদের মতে এটি নিশ্চিতভাবেই স্বার্থের সংঘাত। 9 মে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। গত বছরের অক্টোবরে রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন SIR শুরু হয়, সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। SIR এর কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রতের ভূমিকায় কমিশন সন্তুষ্ট হওয়ায় তাকে রাজ্যের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। গ্যাসকূপ খনন করতে গিয়ে 2 দফা ব্লো আউট বা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাস ক্ষেত্রের ট্যাংরাটিলায় 2 দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই অনুসন্ধান করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। 2016 থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ার পর ট্যাংরাটিলায় নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2005 সালে দুর্ঘটনার পর নানা জটিলতায় গত 21 বছরে ছাতক ও ট্যাংরাটিলায় গ্যাস ক্ষেত্রে কোনো অনুসন্ধান বা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। ট্যাংরাটিলার কূপ খননের প্রকল্প প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমোদন নিয়ে আগামী বছরই নতুন কূপ খনন শুরু করতে চায় বাপেক্স। ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য নাইকো রিসোর্সেসকে দায়ী করে 2025 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিসি আইন ইক্সিড $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। কানাডার তেল গ্যাস কোম্পানি নাইকো রিসোর্সেস ট্যাংরাটিলায় গ্যাস কূপ খনন করতে গেলে 2005 সালের জানুয়ারি এবং জুন মাসে 2 দফা বিস্ফোরণ ঘটে। ক্ষয়ক্ষতির হিসেবে ট্যাংরাটিলার ব্লো আউটের কারণে আনুমানিক 8 বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে নষ্ট হয়েছে। নীতি নির্ধারক এবং ভূতত্ত্ববিদরা মনে করেন ট্যাংরাটিলায় 10টি স্তরে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা ছিল। পুড়ে ক্ষতির পর এখনও কয়েকটি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাড়ি থেকে স্ত্রী, 3 সন্তান ও শ্যালকসহ একই পরিবারের 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার, মেয়ে মিম, হাবিবা ফারিয়া ও শ্যালক রসুল মিয়া। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে গিয়ে ফোরকান তার ভাইকে ফোনে বলেন, আমার সব শেষ হয়ে গেছে, সবাইকে মাইরা ফেলছি, আমারে আর তোরা পাবি না। পুলিশ ঘটনাস্থল থেকে ফোরকানের লেখা একটি স্বাক্ষরবিহীন অভিযোগপত্র উদ্ধার করেছে। সেখানে দাবি করা হয়েছে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকে নির্যাতন করে। পুলিশ ঘটনার তদন্ত ও আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ নিয়ে বাঙালিয়ানার বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসি গত 31 মার্চ 2026 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত 7 মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে 44 পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল 24 পয়সা। আলোচিত সময়ে রবির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 97 পয়সা, যা আগের বছর ছিল 2 টাকা 20 পয়সা। এছাড়া গত 31 মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে 13 টাকা 78 পয়সায়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। মিরপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় দিনে হতাশার দিন পার করেছে টাইগাররা। বিশেষ করে একেবারেই ছন্নছাড়া ছিল ফিল্ডাররা, বেশ কিছু ক্যাচ ফেলে তারা, তাই দিন শেষে মাত্র 1 উইকেটে দেখা পেয়েছে স্বাগতিকরা। এতে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 413 রানে অল আউট হয়। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে 1 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করেছে পাকিস্তান। তারা এখনও 234 রানে পিছিয়ে আছে, তবে হাতে আছে আরও 9 উইকেট। বাংলাদেশের করা 413 রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন পাকিস্তানের 2 ওপেনার আজান আওয়াইস ও ইমামুল হক। উদ্বোধনী জুটিতে 106 রান যোগ করেন তারা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।